বিশ শতকের প্রথম দিকে সমাজ ও মানচিত্রের পটভূমিতে বিধবা নারীর জীবনের সামাজিক বাঁধন ও গোপন প্রেমের মানবিক সম্পর্কের এক অনবদ্য উপন্যাস হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বড় দিদি। গল্প পাঠে আমি শাহিদ। এই পৃথিবীতে এক সম্প্রদায়ের লোক আছে, তারা যেন খড়ের আগুন, দপ করে জ্বলে আবার খপ করে নিভে যায়। তাদের পেছনে সর্বদা একজন লোক থাকা প্রয়োজন, সে যেন অবশ্যই খড় জোগাড় করে দেয়। গৃহস্থ কন্যারা মাটির দ্বীপ সাজাবার সময় যেমন তেল ও সলতে দিয়ে, তেমনি তার গায়ে একটি কাঠিও দিয়ে দেয়। প্রদীপের শিখা যখন কমে আসতে থাকে, এই ক্ষুদ্র কাঠিটি তখন বড় প্রয়োজন হয় উস্কে দেওয়ার জন্য, না হলে সলতে ও তেলের থাকা সত্ত্বেও প্রদীপ নিভে যায়। সুরেন্দ্রনাথের প্রকৃতি এইরূপ, বল বুদ্ধি ভরসা সব আছে, তবু একা কোনো কাজ সম্পন্ন করতে পারে না। কিছুটা নিজে করে এবং বাকিটা অন্য কোনো লোকের প্রয়োজন হয় উস্কে দেওয়ার জন্য। সুরেন্দ্রনাথের পিতা পেশায় একজন উকিল ছিলেন। সুরেন্দ্রনাথ 20 বছর বয়সে MA পাশ করেন, কিছুটা নিজের গুণে, কিছুটা সৎ মায়ের গুণে। সুরেন্দ্রনাথের সৎ মা এমনভাবে নিজের নজরে রাখতেন যে সুরেন্দ্রনাথ নামে স্বতন্ত্র কোনো জীব এ জগতে ছিল মানুষ মনে করত না। সৎ মায়ের ইচ্ছায় সুরেন্দ্রনাথ কাজকর্ম, শোয়া, পড়াশোনা সবই নির্ভর করে। সুরেন্দ্রনাথের ওপর মায়ের আন্তরিক যত্নের এতটুকু ত্রুটি ছিল না। হঠাৎ একদিন সুরেন্দ্রনাথের বন্ধু তাকে পরামর্শ দিল যে তার মতো বুদ্ধিমান ছেলে বিলেতে যদি যেতে পারে, ভবিষ্যতে অনেক উন্নতির আশা আছে। কথাটা সুরেন্দ্রনাথের মন্দ লাগলো না। সুরেন্দ্র কল্পনার চোখে একটু মুক্ত বায়ু ও স্বাধীন আলো দেখতে পেল। সুরেন্দ্র পিতাকে এসে বলল তাকে বিলেতে পাঠানোর ব্যবস্থা করতে। পিতা শুনে বলল, ভেবে দেখব। পিতা পুত্রের কথোপকথনের মাঝে গৃহিণী অট্ট হেসে বলল, তবে আমাকেও বিলেতে পাঠিয়ে দাও, না হলে সুরকে সামলাবে কে? যে জানে না কখন কি খেতে হয়, কখন কি পড়তে হয়। কাকে একলা বিলেতে পাঠাচ্ছ? বাড়ির ঘোড়াটাকেও পাঠানো যা, ওকে পাঠানো তাই। তারপর আবার হাসি। হাসির আধিক্য দর্শনে রায় মহাশয় লজ্জিত হয়ে পড়ল। সুরেন্দ্রনাথও মনে করল এরূপ অকাট্য যুক্তির বিপক্ষে কোনরূপ প্রতিবাদ করা যায় না। তাই বিলেতে যাওয়ার আশা সে ত্যাগ করল। সুরেন্দ্রর বন্ধু এসব শুনে দুঃখ পেল এবং বলল, এরূপ পরাধীন জীবন থাকার চেয়ে ভিক্ষা করে খাওয়া শ্রেয়। এবং সুরেন্দ্র কথাটা ভাবতে লাগলো। যত ভাবতে থাকে তত দেখতে পেল যে বন্ধু ঠিকই বলেছে, ভিক্ষা করে খাওয়াই ভালো। একদিন গভীর রাতে স্টেশনে এসে কলকাতার টিকিট কেটে গাড়িতে উঠে কলকাতায় রওনা দিল এবং ডাকযোগে বাবাকে চিঠি দিল যে কিছুদিনের জন্য সে বাড়ি ত্যাগ করছে। অনর্থক অনুসন্ধান করে বিশেষ কোনো লাভ হবে না এবং সন্ধান পেলেও বাড়ি ফিরে আসবে এরূপ কোনো সম্ভাবনা নেই। রায় মহাশয় এই চিঠিটা গৃহিণীকে দেখালেন। সুরেন্দ্রের বাবা পরিচিতদের কাছে চিঠি পাঠালেন খোঁজ নেওয়ার জন্য, কিন্তু সুরেন্দ্রের কোনো সন্ধান পাওয়া গেল না। কলকাতার জনকোহলপূর্ণ রাজপথে মুখ শুকিয়ে এখানে ওখানে ঘুরতে লাগল। এখানে নিজেকে নিজে দেখতে হয়, এখানে ভিক্ষাও জোটে, আবার করুণারও স্থান আছে। কিন্তু আপনার চেষ্টা চাই, স্বেচ্ছায় কেউ কারোর ওপরে ঝাঁপিয়ে পড়বে না।
এইভাবে ঘুরতে ঘুরতে সুরেন্দ্রনাথের মতনই একজন দরিদ্রকে কাছে পেয়ে বলল, বাবু, তোমরা এখানে খাও কি করে? লোকটা একটু বোকা ধরনের, না হলে উপহাস করত। সে বলল, তোমরা কি করে খাও? কলকাতায় খেটে খাওয়া রোজগারের ভাবনা কি? সুরেন্দ্র বলল, আমাকে কি একটা চাকরি করিয়ে দিতে পারো? সে বলল, তুমি কি কাজ জানো? সুরেন্দ্রনাথ কোনো কাজ জানতো না, তাই সে চুপ করে ভাবতে লাগলো। তুমি কি লেখাপড়া জানো? ভদ্রলোক সুরেন্দ্রনাথকে বলল। সুরেন্দ্রনাথ, হ্যাঁ, আমি লেখাপড়া জানি। লোকটা একটু ভেবে বলল, তবে ওই বাড়িতে যাও, ওখানে জমিদার বাবু থাকেন, একটা কিছু কাজ করিয়ে দেবে। সুরেন্দ্র জমিদার বাড়ির দারোয়ানের কাছে এসে দাঁড়ালেন, আবার পেছিয়ে গেলেন, আবার ফিরে আসলো। এই রকম ভাবে 2 দিন কেটে গেল। তৃতীয় দিনের দিন দারোয়ান সুরেন্দ্রকে জিজ্ঞেস করল, কি চান? সুরেন্দ্র বলল, বাবুকে। বাবু বাড়িতে নেই, দারোয়ান বলল। শুধুমাত্র এই কথাটা শুনে সুরেন্দ্রনাথের বুক আনন্দে ভরে গেল। পরের দিন সুরেন্দ্র জমিদার বাড়ি আসায় দারোয়ান জিজ্ঞেস করল, দেখা করবেন কি? সুরেন্দ্রনাথ উত্তরে হ্যাঁ দিল। জমিদার বাবুর প্রকাণ্ড বাড়ি, রীতিমতো সাহেবী ধরনের সাজানো আসবাবপত্র, কক্ষের ওপর কক্ষ, মার্বেল পাথরের সোপানাবলী, ঝাড় লণ্ঠন লাল কাপড়ে ঢাকা, প্রতি কক্ষে শোভা পাচ্ছে কত ছবি, কত ফটোগ্রাফ। এ সকল অপরের পক্ষে যাই হোক, সুরেন্দ্রের কাছে নতুন কিছু নয়, কারণ তার বাবার বাড়িও কোনো দারিদ্র্যের মতো নয়। ভোজরাজ লাহিড়ী, পূর্ববঙ্গের জমিদার, সুরেন্দ্রনাথকে বলল, কি চাও তুমি? সুরেন্দ্রনাথ বলল, একটা চাকরি। ব্রজবাবু মৃদু হেসে বললেন, আমি চাকরি দিতে পারি এ সংবাদ তোমাকে কে দিল? সুরেন্দ্রনাথ বলল, পথে একজনের সঙ্গে দেখা, আমি জিজ্ঞেস করায় সে আপনার কথা বলল। তোমার বাড়ি কোথায়? বাড়ি পশ্চিমে। সেখানে কি আছে? কথার উত্তরে সুরেন্দ্রনাথ বলল, আমার পিতা ছোট একটা চাকরি করে। এই কথাটা সুরেন্দ্রনাথ সামান্য একটু বুদ্ধি খাটিয়ে বলল, তাতে চলে না। ব্রজবাবু জিজ্ঞেস করল, তুমি কোথায় থাকো? কোন এক নির্দিষ্ট স্থানে, যেখানে সেখানে। শুনে ব্রজবাবুর দয়া হলো। ব্রজবাবু বলেন, আমি নিজে কোনো চাকরি দিতে পারি না, তবে কোন জোগাড় হয় তার উপায় আমি বার করব। সুরেন্দ্রনাথ চলে যাওয়ার মুখে ব্রজবাবু জিজ্ঞেস করল, তুমি লেখাপড়া কতদূর শিখেছ? সুরেন্দ্র, কিছুটা শিখেছি। ব্রজবাবু বলল, আমার ছেলেকে পড়াতে পারবে? সুরেন্দ্র খুশি হয়ে বলল, পারব। ব্রজবাবু কথা শুনে হাসলেন। তার মনে হলো, দুঃখে দরিদ্রে মাথায় ঠিক নাই, কেননা কাকে শিক্ষা দিতে হবে সেটাও জানতে না চেয়েই আনন্দিত হচ্ছে সুরেন্দ্র। দুপুরে ব্রজবাবু বড় মেয়ে মাধবীকে বলেন, একজনকে স্থান দিয়েছি তোমার দাদা ও ছোট বোন প্রমীলার শিক্ষক হিসাবে। আজ 4 বছর হলো ব্রজবাবুর স্ত্রী মারা গেছে। তবে এর থেকেও বড় দুঃখের কথা হলো, তেনার আদরের বড় মেয়ে মাধবী দেবী 16 বছর বয়সে বিধবা হয়েছে। মাধবীর জীবনে অনেক শখ আহ্লাদ ছিল। স্বামী মারা যাবার সময় স্বামীর চিতার সঙ্গে ইহজন্মের মতো সব গঙ্গায় ভাসিয়ে দিয়েছে।
যেদিন মাধবী ভাদ্র মাসের ভরা গঙ্গার মতো রূপ, স্নেহ, মমতা নিয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি আসে, সেই দিন থেকে যেন সমস্ত সংসারের নবীন বসন্ত ফিরে এসেছে। এখন সবাই মাধবীকে বড় দিদি বলে চেনে। বাড়ির পেশা কুকুরটা পর্যন্ত দেনান্তে একবার বড় দিদিকে দেখতে চায়। বাড়ির সকল লোকের দরকারি জিনিস আবদার বড় দিদি মেটাতেন। সুরেন্দ্রনাথ একবার প্রমিলিকা বলল, বড় দিদির কাছ থেকে কম্পাসটা নিয়ে এসো। বড় দিদি তখন বাজারের লোক পাঠিয়ে সুরেন্দ্রনাথের টেবিলে রেখে দিলেন। সুরেন্দ্রনাথ প্রায়ই ছোটখাটো জিনিস মাধবীর কাছে চাইতেন, কিন্তু কোনো কিছুতেই মাধবী না করতেন না। একবার সুরেন্দ্রনাথ প্রমিলাকে বলল, বড় দিদির কাছ থেকে 5খানা পুরাতন নতুন কাপড় নিয়ে আসো, ভিখারিদের দিতে হবে। মাধবী 5টা নতুন পুরাতন কাপড় পৌঁছে দেয় এবং ওপরের জানালা দিয়ে দেখে কিছু ভিখারিকে বিতরণ করছে সুরেন্দ্র। সুরেন্দ্রনাথ নিজের জন্য কিছু চায় না, খাবার দিলে ঠেলে রাখে, চা ঠান্ডা হয়ে যায়। এই ব্যাপারগুলি মাধবীকে ভাবনায় ফেলে দেয়। মাধবী পিতার কাছে একদিন হেসে বলে, প্রমিলা যেমন তার মাস্টার মশাইও তেমন। দুজনে কি চায়, কি খেতে চায়, ওরা কিছুই বোঝে না। ব্রজবাবু হেসে বললেন, ছেলেটা একটু পাগল। মাধবীর বাল্যকালের একটি সখী ছিল, নাম মনোরমা। মনোরমাকে একটি চিঠি লিখতে বসায় প্রমিলা হঠাৎ এসে বলল, বড় দিদি, মাস্টার মশাই চশমা হারিয়ে ফেলেছে, একটা চশমা দাও। বড় দিদি হেসে বলল, আমি কি চশমার দোকান করি নাকি? মাধবী মনোরমাকে চিঠিতে লিখলেন, বাবা একটা শিক্ষক ঠিক করেছে প্রমিলার জন্য। তাকে মানুষ বললেও চলে, আবার ছোট ছেলে বললেও চলে। হঠাৎ একদিন মাধবী কাশী যাওয়ার চিন্তা ভাবনা নিল এবং বাবা বাড়ির সবাইকে জানিয়ে তিনি রওনা দিল। প্রমিলাকে পড়ানোর সময় প্রমিলা বলল, কাল রাতে দিদি কাশী গিয়েছেন। কথাটা তার মনে গেল না, কিন্তু 2-3 দিন পর সে দেখতে পেল 10টার সময় খাবারের জন্য কেউ আর ডাকাডাকি করে না। স্নানের কাপড় ছাড়তে গিয়ে দেখে সেগুলি আর পরিষ্কার নেই, জলখাবারের থালাটাও আর যত্নে নেই। সঠিক সময়ে ঘুম ভাঙে না, উঠতে বেলা হয়, শরীর কেমন যেন ক্লান্ত হয়ে পড়ে। তখন সুরেন্দ্রনাথের মনে হলো এ সংসারে একটু পরিবর্তন হয়েছে। 2-3 দিন পর সুরেন্দ্রনাথ জিজ্ঞেস করল, বড় দিদি কবে আসবে? সুরেন্দ্রনাথ প্রমিলাকে চিঠিতে লিখতে বলে যে তিনি যেন তাড়াতাড়ি চলে আসে। বড় দিদিকে ছাড়া সুরেন্দ্রনাথের চলে না। মাধবীকে আসতে অনুরোধ করতে সুরেন্দ্রনাথের একটু অসঙ্গত করল। মেঘের কাজ হলো জল বরিশন করা, বড় দিদির কাজ হলো স্নেহ যত্ন করা। যখন বৃষ্টি পড়ে তখন যে হাত পাতে সেই জল পায়। বড় দিদির কাছে হাত পাতলেই আভীষ্ট পদার্থ পাওয়া যায়। মেঘের মতোই বুঝি সে অন্ধ কামনা ও আকাঙ্ক্ষাহীন। মোটের ওপর এমন একটা ধারণা ছিল তার। সবই ঠিক ছিল, শুধু এই কাশী গমনের পর সুরেন্দ্রনাথ জানিয়েছে বড় দিদি ছাড়া তার এক মুহূর্তেও চলবে না। তখন সূর্যোদয় হয়নি, পূর্ব দিকে রঞ্জিত হয়েছে। প্রমিলা হঠাৎ এসে সুরেন্দ্রনাথের গলা জড়িয়ে ধরে বলল, মাস্টার মশাই, বড় দিদি এসেছে। সুরেন্দ্রনাথ অলস চক্ষু মুছতে মুছতে প্রমিলার হাত ধরে ছুটে গেল বড় দিদির ঘরে। তারা দুজনেই বড় দিদির ঘরের ভেতরে ডাক দেওয়ায় মাধবী মাথার ওপরে একটানা কাপড় টেনে এক পাশে দাঁড়ালেন। সুরেন্দ্রনাথ বলল, বড় দিদি, তোমার জন্য আমি কষ্টে আছি। মাধবী ভীষণ লজ্জায় জিভ কাটিয়ে মনে মনে বলল, ছি ছি, তুমি চলে গেলে? মাধবী মনে মনে বলল, কি লজ্জা।
মাধবী মৃদু কণ্ঠে বলল, প্রমীলা, মাস্টার মশাইকে বাইরে যেতে বলো। প্রমীলা ছোট হলেও দিদির আচরণ দেখে বুঝতে পেরে মাস্টার মশাইয়ের কে নিয়ে গেলেন। সারাদিন মেঘের ওপরে সূর্য উঠলে হঠাৎ যেমন লোক সেদিকে তাকিয়ে থাকে, ক্ষণিকের জন্য মনে থাকে না সূর্যের দিকে তাকাতে নেই, চোখে পীড়িত হয়, তেমনি 1 মাস মেঘাচ্ছন্ন আকাশের নিচে থেকে হঠাৎ সূর্যোদয় হওয়ায় সুরেন্দ্রনাথ আহ্লাদের সাথে চেয়ে দেখতে গিয়েছিল, কিন্তু ফল যে এরূপ দাঁড়াবে সে বুঝতে পারেনি। তারপর একটি দুপুরবেলায় মেঘ করল। ব্রজবাবু 3 দিন হলো বাড়িতে নেই। এর মধ্যে মাধবীর হাতে কাজ ছিল না, তাই প্রমীলাকে ডেকে জানতে চাইল তার মাস্টার মশাই কি পড়ান। প্রমীলার থেকে জানতে পারে তাকে কিছুই পড়ায়নি। শুধু তাই নয়, আগে যা শিখেছিল সুরেন্দ্রনাথ আসার পর সব ভুলে গেছে। মাধবী কাজের মেয়ে বিন্দুর মাধ্যমে সুরেন্দ্রনাথকে জিজ্ঞেস করে, প্রমীলাকে পড়ান না কেন? উত্তরে বলেন, আমার ভালো লাগে না পড়াতে। মাধবী সুরেন্দ্রনাথের ঘরের আড়াল থেকে বিন্দুর মাধ্যমে জিজ্ঞেস করল, তবে কেন এতদিন মিথ্যা বলে বাড়িতে আছেন? কথাটা শুনে সুরেন্দ্রনাথ একটু দুঃখিত হলো। পরদিন প্রমীলা আর পড়তে আসলো না। এইভাবে 2 দিন কাটার পর 3য় দিন এক চাকরকে বলল প্রমীলাকে ডেকে আনতে। কিছুক্ষণ পর ভেতর থেকে চাকর এসে বলল, ছোট দিদি আর পড়বে না আপনার কাছে। বুদ্ধি খাটিয়ে বলল, অন্য মাস্টার আসবে। বেলা তখন 9টা বাজে। সুরেন্দ্রনাথ কিছুক্ষণ ভেবে 2-3টে বই উঠে দাঁড়ালো, চশমাটা টেবিলের ওপর রেখে চলে গেল। চাকর জিজ্ঞাসা করে বলল, মাস্টার মশাই কোথায় যাবেন? সুরেন্দ্রনাথ বলল, আমি চলে যাচ্ছি। বড় দিদিকে বলো আর আসবো না। বেলা 2টোর পর যখন সুরেন্দ্রনাথ ফিরল না, চাকর মাধবীকে বলল, মাস্টার মশাই আর আসবে না বলে গিয়েছে। বড় দিদি শুনে অস্থির হয়ে পড়ল। পরদিন মাধবী 2জন চাকরকে বলল, যে খুঁজে নিয়ে আসতে পারবে তাকে 10 টাকা পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের লোভে তারা খুঁজল, কিন্তু সন্ধ্যায় ফিরে এসে বলল, কোনো সন্ধান তারা পেল না মাস্টার মশাই। যতদিন যায় মাধবী মন থেকে অস্থির হয়ে পড়ে। ব্রজবাবু বাড়ি থেকে ফিরে সব কথা শোনার পর মাধবীকে বলল, কাজটা ভালো হয়নি মা। মাধবী কষ্টে চোখের জলে ভরে গেল। সুরেন্দ্র কিছুদিন রাস্তায় কাটার পর হঠাৎ একদিন রাতে অ্যাক্সিডেন্ট হয়। কোনো রকম প্রাণে বাঁচলেও বুকে প্রচণ্ড আঘাত নিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পুলিশ এসে গাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। 4-5 দিন জ্ঞান হারানোর পর আত্মীয়তা হঠাৎ বলে উঠল, বড় দিদি। এই কথাটা গ্রামের একটা ছেলে যে ওই হসপিটালের ডিউটি ছিল তিনি শোনেন। পরদিন সুরেন্দ্রনাথকে জিজ্ঞেস করল, এখানে আপনার আত্মীয় কেউ আছেন? আপনি যাকে বড় দিদি বলছেন তিনি কি আছেন? সুরেন্দ্রনাথ বলল, আছে, কিন্তু আসতে পারবে না। সুরেন্দ্রনাথ পিতার ঠিকানা দেয়, সঙ্গে সঙ্গে ব্রজবাবুরও ঠিকানা দেয়। ব্রজবাবু খবর পেয়ে মাধবীকে বলল, সুরেন্দ্রনাথ গাড়ি চাপা পড়েছে, হাসপাতালে বড় দিদি বলে ডাকছে। মাধবী খবরটি শুনে সমস্ত অঙ্গ শিহরিত হয়ে উঠল। মাধবী বলল, তুমি দেখে এসো, আমি যেতে পারবো না। এরপর সুরেন্দ্রনাথের বাবা এসে বাড়ি নিয়ে চলে যায়। 6 মাস হলো সুরেন্দ্রনাথ চলে গেছে। পুজোর সময় মাধবীর সখী মনোরমা বাবার বাড়ি এসে মাধবীর সাথে দেখা করল। মনোরমা বলল, কই তোর বাঁদর দেখা? মাধবী হেসে বলল, বাঁদর কোথায় পাবো লো? মনোরমা বলল,
আমি ছুটে এলাম তোর বাঁদর দেখবো বলে, সেই যে পুষে রেখেছিস তোর রাঙাচরণে। মাধবী অনেকক্ষণ বোঝার পর মুখ বিবর্ণ করে বলল, ও তার কথা, তিনি নিজে থেকে চলে গেছেন। মনোরমা, অমন রাঙা পা দুটো পছন্দ না হলো না বুঝি? মাধবী কথা বলল না। মনোরমা মাধবীকে আদর করে নিজের দিকে মুখটা ফিরিয়ে দেখল, মাধবীর চোখে জল ছই ছই করছে। আশ্চর্য হয়ে মনোরমা বলল, এ কি মাধবী? মাধবী আর সামলাতে না পেরে কেঁদে ফেললেন। মনোরমা কোনো কথা খুঁজে পেল না, তাই একটু কাঁদতে দিল। তারপর মনোরমা বলল, একটা সামান্য কৌতুক সহ্য করতে পারলি না বোন? মাধবী চোখ মুছতে মুছতে বলল, আমি যে বিধবা দিদি। তারপর দুজনেই নীরবে কাঁদতে লাগলো। মনোরমা কাঁদছিল মাধবীর দুঃখে, সে বিধবা বলে। কিন্তু মাধবীর অন্য কারণ ছিল। মাধবী এই 6 মাস মনে প্রাণে লুকিয়ে রেখেছিল, কিন্তু মনোরমার কাছে ধরা পড়ে গেল। শেষকালে মনোরমা জিজ্ঞেস করল, কেন রে মাধবী? আমি চলে যেতে বলেছিলাম যে। বেশ করেছিস, বুদ্ধিমতীর মতো কাজ করেছিস। মাধবী মনে করল মনোরমা কিছুই বোঝেনি, তাই একে একে সব বুঝিয়ে বলল। তারপর মাধবী বলল, তিনি যদি প্রাণে না বাঁচতেন তাহলে বোধহয় পাগল হয়ে যেতাম। মাধবী কে মনোরমা বলল, এখনই তার কম কি? সেই রাতে মনোরমার স্বামীকে চিঠিতে মনোরমা লেখেন, তুমি ঠিকই বলতে, স্ত্রী লোককে বিশ্বাস নাই। আমিও আজ তাই বলছি। আমি মাধবীকে বাল্যকাল থেকে চিনি, তাকে দোষ দিতে আমার ইচ্ছে হয় না। সমস্ত নারী জাতিকেই দোষ দিই, বিধাতাকেও দোষ দিই। তিনি কেন এত কোমল নরম হৃদয় দিয়ে নারীকে বানিয়েছেন? কেন ভালোবাসা দিয়ে নারীর হৃদয় সাজিয়েছেন? মাধবীকে দেখে বড় ভয় হয়। সে আমার সারা জীবনের ধারণা উল্টো পাল্টা করে দিয়েছে। এই বলে স্বামীর পত্র লিখল। মাধবীর চোখের কোণে কালি পড়েছে, কাজকর্মে আর তেমন মন নেই। সবাই বড় দিদির প্রাণে চেয়ে থাকে, কিন্তু মাধবী আর আগের মতো সতেজ নেই। সুরেন্দ্রনাথ বাবার সাথে নিজ বাড়ি চলে গিয়েছে। কিছুদিন পর সুরেন্দ্রনাথের জ্বর হলে একটি পোস্ট কার্ডে লেখে, আমার জ্বর এসেছে, বড় কষ্ট হয় বড় দিদি। কিন্তু সেটা কোনো এক কারণবশত পোস্ট অফিস পর্যন্ত আর পৌঁছল না। এরপর সুরেন্দ্রনাথের বিয়ে হয়ে যায়। প্রায় 5 বছর অতিবাহিত হয়েছে। রায় মহাশয়, গৃহিণী, ব্রজবাবু সবাই স্বর্গে চলে গেছে। সুরেন্দ্রনাথ এখন বাবার জমিদারিত্ব সামলায়। কলকাতার বাড়িতে ব্রজবাবুর স্থানে তেনার ছেলে শিবচন্দ্র এখন কর্তা, আর মাধবীর পরিবর্তে নতুন বউ এখন গৃহিণী। বাড়ির সবাই দাস দাসী গোমস্তা এখনো বড় দিদি বলেই চেনে। সবাই এটাও জানে সিন্ধুকের চাবি এখন অন্যজনের হাতে। মাধবী একদিন ভাই শিবচন্দ্রকে ডেকে বলল, দাদা, আমি শ্বশুর বাড়ি যাব। শিবচন্দ্র অবাক হয়ে বলল, সে কি মাধবী? সেখানে তো কেউ নেই। মাধবী মৃত স্বামীকে উদ্দেশ্য করে বলল, ছোট ভাগ্নে কাশীতে ঠাকুরজির কাছে আছে, তাকে নিয়ে গোলাগাঁয়ে থাকবো। পাবনা জেলায় গোলাগাঁয়ে মাধবীর শ্বশুর বাড়ি। শিবচন্দ্র বলল, তা কি হয়? সেখানে তোর বড় কষ্ট হবে মাধবী। কেন দাদা? বাড়িটা তো পড়ে যায়নি। 10 বিঘা জমির ওপরে বাড়ি। একটা বিধবার কি চলে না? শিবচন্দ্র বলল, চলার কথা নয়, তোর যে বড় কষ্ট হবে মাধবী। শিবচন্দ্র বলল, কেন যাবি মাধবী? সব খুলে বল,
আমি মিটিয়ে দিচ্ছি। মাধবী বলল, কোনো সমস্যা নেই দাদা, আমি আবার আসব। তোমার ছেলের যখন পৈতে হবে তখন আমায় নিয়ে এসো। এই বলে রওনা দিল মাধবী। প্রথমে কাশী গিয়ে ভাগ্নেকে সাথে নিয়ে দীর্ঘ 7 বছর গোলাগাঁয়ে পা রাখলেন। মাধবীর স্বামী যোগেন্দ্রনাথ মারা যাওয়ার আগে কয়েক বিঘা জমি ও তার বাবার বন্ধু চাটুর্য মহাশয়ের হেফাজতে রেখে গিয়েছিল। যোগেন্দ্রনাথ মারা যাবার পর চাটুর্য মশাই নিজের অধিকার ভেবেই নিয়েছে, এই ভেবে ভোগ করছিল। কিন্তু এতদিন পর বিধবা মাধবী এসে চাটুর্য মহাশয়ের যেন তালগোল পাকিয়ে দিল। চাটুর্য মহাশয় মাধবীকে বললেন, মাধবীর 2 বিঘা জমি 7 বছরের খাজনা সুদ সহ 100 টাকা না দিলে জমিদার নিলাম করে নেবে। মাধবী ভাগ্নের হাত দিয়ে 100 টাকা দেয়, কিন্তু চাটুর্য মহাশয় সেই টাকা অন্য জায়গায় খরচ করে। মাধবী অত সহজে ছেড়ে দেওয়া মেয়ে নয়। একদিন মাধবী ভাগ্নেকে দিয়ে ডেকে পাঠালে চাটুর্য মহাশয়কে। মাধবী বলল, আমার প্রিয়ত শ্বশুর মশাইয়ের কি এই 2 বিঘা জমি ছিল? আর জমি কোথায়? চাটুর্য মহাশয় জানায়, বিগত 10 বছরে কোনো খাজনা দেওয়ায় কিছু জমি নিলামে গেছে আর কিছু বিক্রি হয়েছে। মাধবী জানতে চায়, জমি কেই বা বিক্রি করেছে, কার কাছেই বা আছে এখন, কাগজপত্রই বা কোথায়, চেষ্টা করে কি ফিরিয়ে আনা যায় না? চাটুর্য মশাই বিড়বিড় করে কিছু বলে ওখান থেকে বিদায় নিল। মাথায় একটা ছাতা এবং কোমরে গামছা বেঁধে জমিদারের কাছারি লালতা গ্রামে এসে পৌঁছলেন। এই লালতা গ্রামই ছিল সুরেন্দ্রনাথের বাড়ি আর ম্যানেজার মথুর বাবুর কাছারি। প্রায় 8-10 ক্রোশ হেঁটে হাজির হলেন মথুর বাবুর কাছারি। চাটুর্য মহাশয় মথুর বাবুকে জানায় যে কোলাগাঁয়ে রামতনু সান্যালের বিধবা পুত্রবধূ আমার জমি দখল করতে চায়। এটা শুনে মথুর বাবু হেসে বলল, তুমি তার জমি ঠকিয়ে নিতে চাও না সে তোমাকে ঠকাতে চায়? মথুর বাবুর হাতে 100 টাকা ধরিয়ে দিয়ে বলে, রক্ষা করো ধর্মাবতার। তাদের দুজনের অনেক আলোচনার পর যোগেন্দ্রনাথের বিধবা স্ত্রীর বিরুদ্ধে 10 বছরের খাজনার সুদ সহ 1050 টাকার মামলার সমন জারি হলো। কিন্তু মাধবীর কাছে সেই সমন কখনোই পৌঁছালো না। একতরফা রায়ে বিক্রি হয়ে গেল এবং 1.5 মাস পর মাধবী খবর পেল, খাজনা না দেওয়ার অপরাধে সরকারের একতরফা থেকে জমিদার তার পৈতৃক সম্পত্তি সহ জমি নিলামে তোলার বিজ্ঞপ্তি দিয়েছে। মাধবী পাড়ার এক কাকিকে ডেকে বলল, তোমাদের দেশটা কি মগের মুলুক নাকি? একজন লোক আমার সব জমি চালাকি করে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে আর তোমরা চুপ করে দেখছো। উনি বলেন, জমিদার নিলামে নিলে আমাদের মতো গরিবরা কি করতে পারে? মাধবী বলল, আমার জমি নিলামে তুলবে অথচ আমাকে জানাবে না, এমন জমিদার আবার হয় নাকি? উনি বলেন, আমাদের জমিদার নিষ্ঠুর মানুষ, এমন রক্তচোষা মানুষ আগে কেউ কখনো দেখেনি। মাধবী বলল, জমিদার বাবুর সাথে দেখা করে যদি কিছু করা যেত। কাকিমা বলল, আমার বোনপুর সঙ্গে দেখা করে দেখি যদি কিছু করা যায় কিনা। কাকিমার বোনপো জিজ্ঞাসা করলো, মাধবী নামের মেয়েটির বয়স কত? উনি জানান, অল্প বয়সী পরীর মতো দেখতে। ওনার বোনপো বলে, তবে তো আরো বিপদ। তারা দুজনে আলোচনা করার পর মাধবীকে জানায়, মাধবী যেন ভোরের নৌকা ধরে আজকেই চলে যায়, কারণ কোনো সুন্দরী মেয়ে জমিদার বাড়ির বাবুর হাতে পড়লে তারা রক্ষে নেই।
মাধবী জিজ্ঞেস করল, তোমাদের জমিদারের নামটা যেন কি? উত্তরে বলল, সুরেন রায়। মাধবী আস্তে আস্তে বলল, নামটা বড় চেনা চেনা, কিন্তু আমি যে নামে চিনতাম তার সাথে তো মিলছে না। জমিদার সুরেন রায়ের নাম মাধবীর মাথায় সারা দিন ঘুরতে থাকে। এই নামটা কতদিন মনে ভেবেছে। 5 বছর হয়ে গেল, এতদিন ভুলেই ছিল। স্বপ্ন আর নিদ্রায় সেই রাতটা একটা অস্থিরতায় কেটে গেল। মাধবী ভেবেছিল একবার জমিদারের সঙ্গে দেখা করবে, কিন্তু প্রতিবেশীরা নিষেধ করায় তা আর হলো না। হঠাৎ একদিন জমিদারের পেয়াদা এসে গ্রামবাসীকে ডেকে বলল, সুরেন রায় আবার একটা কীর্তি করে বসেছে। তখন মাধবী তার ভাগ্নে আর দাসীকে নিয়ে নৌকায় উঠে বসল আর মাঝিকে বলল সোমরাপুরে যেতে, প্রমীলার সাথে দেখা করে তারপর কলকাতায় যাবে। কার্তিক মাস প্রায় শেষ, একটু শীত পড়েছে। সুরেন্দ্রনাথের জানালার ফাঁক দিয়ে রোদ এসে পড়েছে। জমিদারের আদায় করা খাতা, অন্যান্য হিসাবপত্রের কাগজ নাড়াচাড়া করছিল। সুরেন্দ্রনাথের স্ত্রী শান্তি বুঝতে পেরেছেন যে কাগজপত্রের দিকে তাকালে মানুষের বুকের ব্যথা বাড়ে না। সুরেন্দ্রনাথ শান্তিকে ডেকে বলল, আমি মথুর বাবুকে বলে দেব অঘ্রাণ মাস থেকে তাকে আর কোনো কাজ করতে হবে না। শান্তি জানতে চাইল কারণ। সুরেন্দ্রনাথ উত্তরে বলল, এই দেখো কাগজ, একটা বিধবার সম্পত্তি নিলাম করে নিয়েছে, অথচ আমাকে একবারও জানায়নি। আমি কোনোদিন চাইব না একটা অসহায় বিধবা বাড়ি ছাড়া হোক। সুরেন্দ্রনাথ শান্তিকে বলল, আমি যখন থাকবো না, আমি যা চাই তুমি তা করবে তো? কথা শুনে শান্তিকে খেলল। সুরেন্দ্রনাথ বলল, তুমি আমার শখ আহ্লাদ জেনে রাখবে না শান্তি? বললেন, দেখো এই কাগজখানায় আমার বড়দিদির নাম মাধবী দেবী। তিনি যদি সত্যিই আমার বড়দিদি হন তাহলে আমি সব ফিরিয়ে দেব। শান্তি বলল, আরে মাধবী নামে তো অনেক মেয়েই থাকতে পারে নাকি? সুরেন্দ্রনাথ বলল, আচ্ছা তুমি দুর্গা নামটা লিখে তাতে পা রাখতে পারবে? শান্তি উত্তরে বলল, ছি ছি, এটা কি করা যায় নাকি? সুরেন্দ্রনাথ বলল, আমি তোমাকে 5,000 টাকা দেব যদি আমার ছবিটা 4টে পুরোহিত দিয়ে গঙ্গায় পোড়াতে পারো। কথা শুনে কেঁদে ভাসিয়ে ফেললেন। শান্তি মনে মনে ঠিক করলেন এই বড় দিদি প্রসঙ্গে আর কোনো কথাই বলবেন না। সুরেন্দ্রনাথ কাছারি ঘরে গিয়ে মথুর বাবুর কাছে জানতে চায় এই বিধবা মাধুরীর জমি নিলামের কারণটা কি, এবং এটাও তিনি বলেন যে এতদিন সেই বিধবা কোথায় ছিলেন, এখনই বা কোথায়। উত্তরেও মথুরবাবু জানান যে এই বিধবা আগে বাবার বাড়ি কলকাতায় ছিল। মাধবীর জন্য জিজ্ঞেস করেন সুরেন্দ্র যে বাবার নাম। উত্তরে বলেন বোজরাজ লাহিড়ী, মেয়ে মাধবী দেবী। নাম দুটি শোনার পর সুরেন্দ্রনাথ অস্থির হয়ে বলে, তাড়াতাড়ি জিন কোষাতে বলুন, একটা ঘোড়া আনুন, আমি গোলাগাঁয়ে যাব। সুরেন্দ্রনাথ গোলাগাঁয়ের দিকে রওনা দিল। খবর শুনে শান্তি ঠাকুর ঘরে মাথা ঠুকে কাঁদতে লাগল। গোলাগাঁয়ে পৌঁছাতে 2 ক্রোশ বাকি। ঘোড়া খুব ফেনা তুলেছে। মাঠের আল পেরিয়ে ধুলো উড়িয়ে ঘোড়া ছুটে চলেছে। মাথার ওপর তপ্ত রোদ। সুরেন্দ্রনাথের গা বমি বমি ভাব। তারপর টপ করে 2-3 ফোঁটা রক্ত ঘোড়ার ওপর পড়ে। কিছুক্ষণ পর মাধবীর বাড়ি পৌঁছে যায়। ওখানে পৌঁছে জানতে পারে তারা ভোরের নৌকা ধরে চলে গেছেন। সেই ঘোড়া আবার চলতে লাগলো নদীর ধারে ধারে। 2 কোষ গিয়ে
ঘোড়া আর গেল না। তখন তিনি পায়ে হেঁটে চলতে লাগলো। জামার ওপর বেশ কয়েক ফোঁটা রক্ত পরে ধুলো জমে গেছে, আর ঠোঁটের কপাল দিয়ে রক্ত চড়ছে। পা আর জুতো নেই, শরীর আর চলে না। কাদা রক্ত এমনভাবে মুখ দিয়ে পড়ছে যেন মনে হচ্ছে কেউ বুকের ওপর রক্ত ছিটিয়ে দিয়েছে। বেলা পড়ে আসছে, পা আর চলছে না। সে যেন চিরবিশ্বাসের আশায় উন্মাদের জন্য ছুটে চলেছে নদীর বাঁকে। আশেপাশে কলমি শাকের জঙ্গল কেটে একটি নৌকা এগোচ্ছে। সুরেন্দ্রনাথের চোখে পড়তে প্রাণপণে ডাক দিল, কিন্তু সেই ডাক গলা থেকে বেরোল না। কলমি শাকের জঙ্গল কেটে নৌকাটি ঠিক মতো এগোতে পারছে না। আবার ডাক দিল, বড় দিদি। মাধবী মুখ বাড়িয়ে দেখল সারা শরীর ধুলো মাখা সুরেন্দ্রনাথ চলেছে তাদের নৌকার আশেপাশে। মাধবী দেখার পর মাঝিকে নৌকা থামাতে বলে। সুরেন্দ্রনাথ তখন কাদার উপর শুয়ে পড়েছে। সবাই তাকে ধরে কাদার থেকে তুলে নৌকায় তুললে নৌকার মাঝি বলে, এ লালদা গ্রামের জমিদার তো। মাধবী সবাইকে বলল, এই রাতে লালতা গায়ে পৌঁছতে পারলে সবাইকে একটা করে সোনার হার দেবে। মাধবীর মুখে তখন কোনো পর্দা নেই, কপালে সামান্য আঁচল দিয়ে ঢাকা। কোলে সুরেন্দ্রনাথের মাথা নিয়ে বসে আছে। জ্ঞান ফেরার পর সুরেন্দ্রনাথ জিজ্ঞেস করল, তুমি বড় দিদি? উত্তরে বলল, হ্যাঁ, আমি মাধবী। সারা পৃথিবীর আরাম যেন এই কোলে লুকিয়েছিল। এতদিন পর যেন সুরেন্দ্রনাথ সেই আশ্রয় খুঁজে পেল। তার রক্তমাখা ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সুরেন্দ্রনাথ আস্তে আস্তে বলল, কোথায় যাচ্ছিলে? মাধবী বলল, প্রমীলার শ্বশুর বাড়ি। নিজের শোবার ঘরে মাধবীর কোলে মাথা রেখে মৃত্যু শয্যায় শুয়ে আছে। শান্তি পা দুটো কোলে নিয়ে বসে আছে, চোখে জল ছই ছই করছে। পাবনার যত ডাক্তার কবিরাজ এসে সবাই চেষ্টাতেও সেই রক্ত থামাতে পারছে না। 5 বছর আগের সেই গাড়ি চাপা পড়া আঘাত থেকেই এমন রক্তপাত। মাধবীর মনে পড়ে গেল 5 বছর আগের কথা। তখন সে সুরেন্দ্রনাথকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, আর আজ সেই 5 বছর পরেই সুরেন্দ্রনাথ তাকে ফিরিয়ে নিল। সন্ধ্যার পর ঘরের উজ্জ্বল প্রদীপ আলোতে সুরেন্দ্রনাথ মাধবীর মুখ নিজের মুখের দিকে টেনে এনে বলল, বড় দিদি, তোমার সেদিনের কথা মনে আছে? একদিন তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে, তাই আমি তার প্রতিশোধ নিলাম। সুরেন্দ্রনাথ হালকা হাসি মুখে বলল, আমিও চললাম। কেমন প্রতিশোধটা নিলাম বলো তো? মুহূর্তের মধ্যে মাধবী জ্ঞান হারিয়ে সুরেন্দ্রনাথের কাঁধের পাশে পড়ে গেল। যখন জ্ঞান ফিরল তখন দেখল গোড়া বাড়ি কান্নার রোল পড়েছে।